আজকে আমরা একটা গল্পের গভীরে যাব। গল্পটা হয়তো অনেকেই শুনেছেন বা পড়েছেন। একটা নীল নোটবুক যা আপনার যে কোনো ইচ্ছা পূরণ করতে পারে, কিন্তু বিনিময়ে শুধু একটা নাম চায়। শুনতে তো বেশ সহজ সরল একটা ফ্যান্টাসি বা হরর স্টোরি মনে হচ্ছে, তাই না? একদম। কিন্তু আমরা আজ শুধু এর প্লটটা সারসংক্ষেপ করব না, না, বিলকুল না। বরং আমরা এর মনস্তত্ত্বের গভীরে যাব। আমাদের আজকের আলোচনার কেন্দ্রে থাকবে গল্পের প্রধান চরিত্র রাহুল। আর প্রশ্নটা খুব সহজ, রাহুল কি পরিস্থিতির শিকার, একজন ভিকটিম, নাকি ওর ভেতরেই একটা দানব লুকিয়েছিল যাকে ওই নীল নোটবুকটা শুধু বের হয়ে আসার সুযোগ করে দিয়েছে? চমৎকার একটা প্রশ্ন। কারণ এই গল্পটা আমাদের এমন এক আয়নার সামনে দাঁড় করায় যেখানে যেখানে হয়তো আমরা নিজেদেরই কোনো অন্ধকার প্রতিবিম্ব দেখতে পাই। চলুন তাহলে এই রহস্যময় নোটবুকের পাতা উল্টানো যাক। গল্পের শুরুতেই আমরা রাহুলকে দেখি একদম সাধারণ, কিছুটা একাকী একটা ছেলে। পড়াশোনায় খুব একটা ভালো না। স্কুলে ওকে কেউ তেমন পাত্তা দেয় না, বড় মজাক করে। ওর মনে একটাই চাওয়া, সবার চোখে সেরা হওয়া, সবার অ্যাটেনশন পাওয়া। এই চাওয়াটা তো খুব স্বাভাবিক, তাই না? একদমই স্বাভাবিক। আর এখানেই তো গল্পের আসল ফাঁদটা পাতা হয়েছে। ওর এই হীনমন্যতা, এই একাকিত্ব, এগুলোই ওকে দুর্বল করে রেখেছিল। আর ঠিক তখনই ওর হাতে আসে সেই নীল নোটবুকটা, যার মলাটে লেখা, তোমার ইচ্ছা লিখে দাও, পূরণ হবে। আর তার নিচেই লেখা, বিনিময়ে শুধু একটি নাম। শুধু তাই না, প্রথম পাতা একটা প্রশ্নও ছিল, কতটা ইচ্ছা তোমার, তার মূল্য তুমি জানো তো? এটা তো শুরুতেই একটা সতর্ক বার্তার মতো। ঠিক। এটা শুধু একটা বই নয়, এটা যেন ওর ভেতরের ওই বিশাল শূন্যতার একটা সমাধান। আচ্ছা, কিন্তু ওর প্রথম ইচ্ছাটা, ওটা তো বেশ ইনোসেন্ট ছিল, তাই না? আমি গণিত পরীক্ষায় ফুল মার্কস চাই। হ্যাঁ, যে কোনো ছাত্রছাত্রীরই এটা স্বপ্ন হতে পারে। কিন্তু নামের জায়গায় ও ওর ক্লাসের এক বিরক্তিকর সহপাঠী পরাগের নাম লিখে দেয়। এখানে আমার একটা প্রশ্ন আছে। ও যখন নামটা লিখল, ও কি আসলেই ভেবেছিল যে কিছু একটা হবে, নাকি এটা শুধুই ওর বিরক্তি প্রকাশ করার একটা উপায় ছিল? এটা একটা দারুণ পয়েন্ট। আমার মনে হয় ও দুটোই ভাবছিল। মানে অবচেতন মনে হয়তো ক্ষমতার স্বাদটা একটু পরোক্ষ করে দেখতে চেয়েছিল, কিন্তু ওর সচেতন মন হয়তো বলছিল, আরে এটা তো একটা আজগুবি খাতা, কিছুই হবে না। কিন্তু যখন ও দেখল যে ও সত্যি সত্যি পরীক্ষায় ফুল মার্কস পেয়েছে, আর ঠিক তখনই খবর এলো যে পড়ার একটা ভয়ঙ্কর দুর্ঘটনায় গুরুতর আহত, তখনই প্রথম ধাক্কাটা খেল। একদম তখনই কাকতালীয় ঘটনা আর অলৌকিক ক্ষমতার মাঝখানের ওই পাতলা পর্দাটা ছিঁড়ে গেল। এই মুহূর্তে কিন্তু ওর সামনে একটা সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল। ও ভয় পেয়ে বইটা ফেলেও দিতে পারত, কিন্তু দেয়নি। বরং ক্ষমতার স্বাদ ওকে আরও প্রলুব্ধ করল। এখানেই কি ওর নৈতিক পতনের শুরু? বলা যেতে পারে এটা প্রথম ধাপ। কারণ ভয়কে ছাপিয়ে ওর মনে লোভ জায়গা করে নেয়। ওর দ্বিতীয় ইচ্ছাটা দেখুন, ওটা ছিল আরও ব্যক্তিগত। তামান্নার ব্যাপারটা? হ্যাঁ, যদি তামান্না আমাকে পছন্দ করে। তামান্না ছিল স্কুলের সবচেয়ে জনপ্রিয় মেয়ে, যে হয়তো ওর দিকে কোনোদিন ফিরেও তাকাতো না। আর এবারও ও আরেকজন সহপাঠীর নাম লিখে দেয়। আর ফলও পায়, তামান্না ওর প্রেমে পড়ে যায়, কিন্তু এর মূল্য হিসাবে ওই সহপাঠী মারা যায়। এখানেই তো বিষয়টা সাংঘাতিক হয়ে গেল। প্রথমবার ছিল দুর্ঘটনা, এবার সরাসরি মৃত্যু। রাহুল এবার 100% নিশ্চিত হয়ে গেল যে এই বইয়ের ক্ষমতা বাস্তব এবং মারাত্মক। কিন্তু ও থামল না। না, থামার বদলে ও যেন আরও বেপরোয়া হয়ে উঠল। কারণ ও ততক্ষণে ক্ষমতার নেশায় আসক্ত হয়ে পড়েছে। একবার ভেবে দেখুন, যে ছেলেটাকে কেউ কোনোদিন পাত্তা দেয়নি, সে এখন যা চাইবে তাই পাবে। এই অনুভূতিটা যে কোনো দুর্বল মনের মানুষের জন্য খুব খুব আকর্ষণীয়। রাহুলের এই পরিবর্তনটা ক্লাসিক ফাউস্টিয়ান বার্গেনের কথা মনে করিয়ে দেয়, যেখানে জ্ঞান বা ক্ষমতার জন্য একজন নিজের আত্মাকে শয়তানের কাছে বিক্রি করে দেয়। ফাউস্টিয়ান বার্গেন মানে ডক্টর ফস্টাসের সেই চুক্তি? হ্যাঁ, ওটাই। একটু বুঝিয়ে বললে ভালো হয়। ডক্টর ফস্টাস আরও জ্ঞান আর ক্ষমতার লোভে শয়তান মেফিস্টোফেলিসের সাথে চুক্তি করেছিল নিজের আত্মার বিনিময়ে। রাহুলের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছে। ও প্রথমে ছোট ছোট জিনিস চেয়েছে, পরীক্ষার নম্বর, ভালোবাসা, কিন্তু একবারই চুক্তিতে ঢুকে যাওয়ার পর আর ফেরার পথ থাকে না। আচ্ছা। প্রতিটি ইচ্ছার সাথে সাথে ও নিজের আত্মার একটা অংশ যেন বইটার কাছে বন্ধক রাখছিল। আর আধুনিক গল্পে শয়তান তো আর বাইরে থেকে শিং নিয়ে আসে না, তাই না?
সে আমাদের ভেতরের লোভকেই ব্যবহার করে। তার মানে বইটা রাহুলের ভেতরে থাকা লোভকে একটা প্ল্যাটফর্ম দিয়েছে মাত্র। ঠিক। তার মানে আপনি বলতে চাইছেন রাহুলের ভেতরেই অন্ধকারটা আগে থেকেই ছিল, বইটা শুধু একটা প্রভাবক বা ক্যাটালিস্ট হিসেবে কাজ করেছে। অনেকটাই তাই, কারণ এরপর ওর চাওয়াগুলো দেখুন, বাড়ি, মোটরসাইকেল, দামি ফোন, সবকিছুই জাগতিক। একদম। ও নিজের ভেতরের শূন্যতা পূরণ করার জন্য বাইরের জিনিস দিয়ে নিজেকে ভরিয়ে তুলতে শুরু করে। আর প্রতিটি জিনিসের জন্য ও নির্দ্বিধায় এক একটা নাম লিখে দেয়। গল্পেই বলা আছে, তার চোখে ভয় কমে গেল, লোভ বাড়ল, সে আর থামতে পারছিল না। ও তখন আর পরিস্থিতির শিকার নয়। না, ও নিজেই একজন শিকারী হয়ে উঠেছে। গল্পের এই অংশটা পড়ে আমার নিজেরই কেমন অস্বস্তি হচ্ছিল। ও যেন নিজের মনুষ্যত্বকে একটু একটু করে বিসর্জন দিচ্ছিল। আর তারপরই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্তটা আসে, যখন বইটি নিজে থেকেই খুলে যায়। হ্যাঁ, শেষ পাতায় লেখা, শেষ চুক্তির সময় হয়েছে, এবার নাম তোমার। এই মুহূর্তটা হলো দ্য বিল কামিং ডিউ, মানে দেনা শোধ করার সময়। ও এতদিন ভেবেছিল ও খেলাটা নিয়ন্ত্রণ করছে, কিন্তু আসলে খেলাটা নিয়ন্ত্রণ করছিল বইটা। ও ছিল স্রেফ একটা পণ, একটা ঘুঁটি। আর যখন নিজের নামটা দেখল তখন প্রথমবার সত্যিকারের ভয় পেল। কারণ এবার মূল্যটা অন্য কাউকে নয়, নিজেকেই দিতে হবে। কিন্তু নামটা আরও স্পষ্ট হয়ে ওঠে। এই দৃশ্যটার একটা প্রতীকী অর্থ আছে, তাই না? অবশ্যই। ওর নামটা মুছতে না পারাটা এটাই প্রমাণ করে যে ওর কৃতকর্ম, ওর পাপ অপরিবর্তনীয়। অতীতকে মুছে ফেলা যায় না। যায় না। ওর প্রতিটা পাপ, প্রতিটা মৃত্যু ওর পরিচয়ের সাথে, ওর নামের সাথে স্থায়ীভাবে জড়িয়ে গেছে। ও আর শুধু রাহুল নয়, ও এখন তার কর্মফলের সমষ্টি। আর ঠিক এই মুহূর্তে বাঁচার জন্য ও এমন একটা কাজ করে যা অল্পনীয়। যে কাজটা ওকে শিকার থেকে পুরোপুরি খলনায়কে পরিণত করে। ও নিজের নাম মুছে তামান্নার নাম লিখে দেয়। চূড়ান্ত বিশ্বাসঘাতকতা। শুধু তামান্নার সাথে নয়, নিজের সাথেও। যে ভালোবাসাটা ও বইয়ের ক্ষমতা দিয়ে অর্জন করেছিল, নিজের জীবন বাঁচাতে তাকেই ও বলি দিয়ে দেয়। এই মুহূর্তে ও প্রমাণ করে দেয় যে ওর কাছে নিজের জীবনের চেয়ে মূল্যবান আর কিছুই নেই। কোনো ভালোবাসা নয়, কোনো অনুশোচনা নয়, শুধু স্বার্থপরতা। হ্যাঁ। আর এখানেই এসে আমরা আমাদের প্রথম প্রশ্নের উত্তরটা পেতে শুরু করি। রাহুল আর যাই হোক নির্দোষ শিকার নয়। পরের দিন তামান্না মারা যায়। রাহুল যা যা চেয়েছিল সব পেয়ে যায়, টাকা, খ্যাতি, জিনিসপত্র। কিন্তু ও আসলে সবকিছু হারিয়ে ফেলে। একদম। তামান্নার স্মৃতি ওকে তাড়া করে ফেরে। অনৈতিকভাবে পাওয়া সাফল্য যে কতটা অন্তঃসার শূন্য হতে পারে, এটা তার চরম উদাহরণ। কিন্তু গল্পটা এখানে শেষ হয় না, না, কারণ বইটার কাজ তখনও শেষ হয়নি। রাহুল মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে বইটা পুড়িয়ে ফেলার চেষ্টা করে, কিন্তু পারে না, বইটা পড়ে না। কারণ ওটা কোনো সাধারণ বস্তু নয়, ওটা একটা সত্তা, একটা অশুভ শক্তি। আর তখনই বইটা নিজের আসল পরিচয় প্রকাশ করে। শেষ পাতায় একটা নতুন লেখা ফুটে ওঠে। কি লেখা ছিল? সবশেষ যে নাম লেখা হয় সেই হয় বইয়ের অধিকারী। এই লাইনটার মানে কি? এর মানে হলো বইটা শুধু ইচ্ছা পূরণ করে না, এটি তার ব্যবহারকারীকে নিজের অংশ বানিয়ে নেয়। যে শেষ নামটা লেখে সে আর মানুষ থাকে না, সে বইয়ের পরবর্তী অধ্যায়ে পরিণত হয়। একটা চক্রের মতো। ঠিক, এটা একটা চক্র যা শিকারের মাধ্যমে নিজেকে বাঁচিয়ে রাখে এবং পরবর্তী শিকারীর জন্য নতুন করে ফাঁদ পাতে। রাহুল ভেবেছিল ও বইটাকে ব্যবহার করছে, কিন্তু শেষ পর্যন্ত বইটাই ওকে ব্যবহার করল। আর তারপরেই সেই ভয়ঙ্কর দৃশ্যটা, বইয়ের পাতা থেকে কালো কালির মতো হাত বেরিয়ে এসে রাহুলকে ভেতরে টেনে নিয়ে যায়। ওর চিৎকার বইয়ের পাতা বন্ধ হওয়ার সাথে সাথে মিলিয়ে যায়। শিউরে ওঠার মতো একটা দৃশ্য। গল্পের শেষে আমরা দেখি সেই নীল নোটবুকটা আবার লাইব্রেরির তাকে ফিরে গেছে, কিন্তু এবার একটা পরিবর্তন হয়েছে। হ্যাঁ, মলাটে রাহুলের মুখটা আঁকা আর নিচে লেখা, ইচ্ছা লিখে দাও তবে নামও দাও। যে ছেলেটা সবার চোখে সেরা হতে চেয়েছিল, সে শেষ পর্যন্ত একটা অভিশপ্ত বইয়ের মলাটের ছবিতে পরিণত হয়। ও পরিচিতি পেয়েছে কিন্তু নিজের অস্তিত্ব হারিয়ে। সে এখন নিজেই সেই ফাঁদের অংশ, পরবর্তী শিকারকে প্রলুব্ধ করার জন্য একটা টোপ। তাহলে সংক্ষেপে, যে ছেলেটি সবার চোখে অদৃশ্য ছিল, সে এমন এক পরিচিতি পেল যা মৃত্যুর চেয়েও ভয়াবহ। সে এখন চিরকালের জন্য একটা সতর্কবার্তা হয়ে থেকে গেল। ঠিক, কিন্তু গল্পটা আমাদের জন্য আরও একটা বড় প্রশ্ন রেখে যায়। কি প্রশ্ন? সব শেষে একটা চমকপ্রদ তথ্য দেয়া আছে। বলা হয়েছে, যারা বইটি খুঁজে পাওয়ার পর এর ক্ষমতাকে বিশ্বাস করে না, বইটি নাকি প্রথমে তাদের নামই লিখে নেয়।
এই বিষয়টা তো আরও জটিল। তার মানে বিশ্বাস না করলেও নিস্তার নেই? অবিশ্বাস কি তাহলে আরও বড় দুর্বলতা? এটা একটা গভীর দার্শনিক প্রশ্ন। এর দুটো ব্যাখ্যা হতে পারে। এক, হয়তো অশুভ শক্তি তাদেরকেই প্রথম শিকার বানায়, যারা তাকে উপেক্ষা করার মতো কি বলে অহংকার দেখায়। মানে যারা এর অস্তিত্বকে স্বীকার করে না। হ্যাঁ, তারা নিজেদের অরক্ষিত করে ফেলে। অথবা দুই, এর ব্যাখ্যাটা আরও মনস্তাত্ত্বিক হতে পারে। যারা এই ধরনের অলৌকিক ক্ষমতায় বিশ্বাস করে না, তারা সাধারণত যুক্তিবাদী হয়। আচ্ছা, বইটা হয়তো তাদেরকেই প্রথম সরিয়ে দেয়, কারণ তারা এর রহস্য ফাঁস করে দিতে পারে বা এর চক্রটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করতে পারে। তার মানে বইটা নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য সবচেয়ে বড় বাধাগুলোকেই আগে দূর করে দেয়। এটা তো সাংঘাতিক। যে শক্তিকে আমরা বিশ্বাস করি না, তার অস্তিত্ব কি তাতে শেষ হয়ে যায়, নাকি আমাদের অবিশ্বাসী তাকে আক্রমণ করার জন্য আরও বড় সুযোগ করে দেয়? এই প্রশ্নটাই গল্পটাকে একটা সাধারণ হরর স্টোরি থেকে অন্য মাত্রায় নিয়ে যায়। এটা আমাদের ভাবতে বাধ্য করে যে অন্ধকারকে আমরা চিনি না বা বিশ্বাস করি না, সেটাই হয়তো আমাদের জন্য সবচেয়ে বিপজ্জনক। কারণ তার বিরুদ্ধে লড়াই করার জন্য আমরা প্রস্তুতি থাকি না। একদম। রাহুল তো অন্তত জানতো ও কিসের সাথে খেলছে, কিন্তু যে জানেই না তার পরিণতি হয়তো আরও ভয়ঙ্কর। সত্যি ভাবনার বিষয়। তাহলে আমাদের আজকের আলোচনা থেকে একটা বিষয় পরিষ্কার: রাহুলের গল্পটা শুধু লোভ বা ক্ষমতার গল্প নয়, এটা আমাদের ভেতরের অন্ধকার আর সেই অন্ধকারের মুখোমুখি হওয়ার গল্প। আর শেষে এই প্রশ্নটাও রেখে যায়, বিশ্বাস আর অবিশ্বাসের লড়াইয়ে কে জেতে? হয়তো উত্তরটা নির্ভর করে আপনি কোন বইয়ের পাতা উল্টাচ্ছেন তার উপর।